নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প ডাইনি। আজ পড়ব প্রথম পর্ব। কে কবে নামকরণ করিয়াছিল সে ইতিহাস বিস্মৃতির গর্ভে সমাহিত হইয়া গিয়াছে, কিন্তু নামটি আজও পূর্ণ গৌরবে বর্তমান। ছাতিফাটার মাঠে জলহীন ছায়াশূন্য দিগন্ত বিস্তৃত প্রান্তরটির এক প্রান্তে দাঁড়াইয়া অপর প্রান্তের দিকে চাহিলে ওপারের গ্রামচিহ্নের গাছপালাগুলিকে কালো প্রলেপের মতো মনে হয়। সঙ্গে সঙ্গে মানুষের মন যেন কেমন উদাস হইয়া ওঠে। এপার হইতে ওপার পর্যন্ত অতিক্রম করিতে গেলে তৃষ্ণায় ছাতি ফাটিয়া মানুষের মৃত্যু হওয়া মোটেই অসম্ভব নয়, বিশেষ করিয়া গ্রীষ্মকালে। তখন যেন ছাতি ফাটার মাঠ নাম গৌরবে মহামারীর সমকক্ষতা লাভ করিবার জন্য লালায়িত হইয়া ওঠে। ঘন ধূমাচ্ছন্নতার মতো ধুলার একটা ধূসর আস্তরণ মাটি হইতে আকাশের কোল পর্যন্ত আচ্ছন্ন হইয়া থাকে। অপর প্রান্তের সুদূর গ্রামচিহ্নের মসিরেখা প্রায় নিশ্চিহ্ন হইয়া যায়। তখন ছাতি ফাটার মাঠের সে রূপ অদ্ভুত ভয়ঙ্কর। শূন্যলোকে ভাসে একটি ধূম ধূসরতা, নিম্নলোকে তৃণচিহ্নহীন মাঠে সদ্য নির্বাপিত চিতাভস্মের রূপ ও উত্তপ্ত স্পর্শ। ফ্যাকাশে রঙের নরম ধুলার রাশি প্রায় 1 হাত পুরু হইয়া জমিয়া থাকে। গাছের মধ্যে এত বড় প্রান্তরটায় এখানে ওখানে কতকগুলি খৈরি ও শেয়াকুল জাতীয় কণ্টক গুল্ম। কোনো বড় গাছ নাই, বড় গাছ এখানে জন্মায় না। কোথাও জল নাই, গোটা কয়েক শুষ্ক গর্ভ জলাশয় আছে, কিন্তু জল তাহাতে থাকে না। মাঠখানির চারিদিকেই ছোট ছোট পল্লী, সবই নিরক্ষর চাষিদের গ্রাম। সত্য কথা তাহারা গোপন করিতে জানে না। তাহারা বলে, কোন অতীতকালে এক মহানাগ এখানে আসিয়া বসতি করিয়াছিল। তাহারই বিষের জ্বালায় মাঠখানির রসময়ী রূপ, বীজ প্রসবিনী শক্তি পুড়িয়া খার হইয়া গিয়াছে। তখন নাকি আকাশলোকে সঞ্চরমান পতঙ্গ পক্ষীও পঙ্গু হইয়া ঝরা পাতার মতো ঘুরিতে ঘুরিতে আসিয়া পড়িত সেই মহানাগের গ্রাসের মধ্যে। সে নাগ আর নাই, কিন্তু বিষ জর্জরতা এখনও কমে নাই। অভিশপ্ত ছাতি ফাটার মাঠ। ভাগ্যদোষে ওই বিষ জর্জরতার উপরে আর এক ক্রূর দৃষ্টি তাহার উপর প্রসারিত হইয়া আছে। মাঠখানার পূর্ব প্রান্তে দলদলির জলা, অর্থাৎ অত্যন্ত গভীর পঙ্কিল ঝর্ণা জাতীয় জলাটার উপরেই রামনগরের সাহাদের যে আমবাগান আছে, সেই আমবাগানে আজ 40 বৎসর ধরিয়া বাস করিতেছে এক ডাকিনী। ভীষণ শক্তিশালিনী, নিষ্ঠুর ক্রূর এক বৃদ্ধা ডাকিনী। লোকে তাহাকে পরিহার করিয়াই চলে। তবু 40 বৎসর ধরিয়া দূর হইতে তাকে দেখিয়া তাহার প্রতিটি অঙ্গের বর্ণনা তাহারা দিতে পারে। তাহার দৃষ্টি নাকি অপলক স্থির, আর সে দৃষ্টি নাকি আজ 40 বৎসর ধরিয়াই নিবদ্ধ হইয়া আছে এই মাঠখানার উপর। দলদলির উপরেই আমবাগানের ছায়ার মধ্যে নিঃসঙ্গ একখানি মেটে ঘরখানার মুখ ওই ছাতি ফাটার মাঠের দিকে। দুয়ারের সম্মুখেই লম্বা একখানি খড়ে ছায়া বারান্দা। সেই বারান্দায় স্তব্ধ হইয়া বসিয়া নিমেষহীন দৃষ্টিতে বৃদ্ধা চাহিয়া থাকে ওই ছাতি ফাটার মাঠের দিকে। তাহার কাজের মধ্যে সে আপন ঘর দুয়ারটি পরিষ্কার করিয়া গোবর মাটি দিয়া নিকাইয়া লয়। তাহার পর বাহির হয় ভিক্ষায়। 2-3টা বাড়িতে গিয়া দাঁড়াইলেই তাহার কাজ হইয়া যায়। লোকে ভয়ে ভয়ে ভিক্ষা বেশি পরিমাণেই দিয়া থাকে। সেরখানিক চাল হইলেই সে আর ভিক্ষা করে না, বাড়ি ফিরিয়া আসে। ফিরিবার পথে অর্ধেক বিক্রি করিয়া দোকান হইতে একটু নুন, একটু সরিষার তেল আর খানিকটা কেরোসিন তেল কিনিয়া আনে। বাড়ি ফিরিয়া আর একবার বাহির হয় শুকনো গোবর ও 2-4টা শুকনো ডালপালার সন্ধানে। ইহার পর সমস্তটা দিন সে দাওয়ার উপর নিস্তব্ধ হইয়া থাকে।
এমনি করিয়া 40 বৎসর সে একই ধারায় ওই মাঠের দিকে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধার বাড়ি এখানে নয়, কোথায় যে বাড়ি সে কথাও কেহ সঠিক জানে না। তবে এ কথা নাকি নিঃসন্দেহে যে 3-4খানা গ্রাম একরূপ ধ্বংস করিয়া অবশেষে একদা আকাশপথে একটা গাছকে চালাইয়া লইয়া যাইতে যাইতে এই ছাতি ফাটার মাঠের নির্জন রূপে মুগ্ধ হইয়া নামিয়া আসিয়া এইখানে ঘর বাঁধিয়াছে। নির্জনতাই উহারা ভালোবাসে, মানুষের সাক্ষাৎ উহারা চায় না। মানুষ দেখিলে যে অনিষ্ট স্পৃহা জাগিয়া ওঠে। ওই সর্বনাশী লোলুপ শক্তিটা সাপের মতো লকলকে জীব বাহির করিয়া ফনা তুলিয়া নাচিয়া ওঠে। না হইলেও সেও তো মানুষ। আপনার দৃষ্টি দেখিয়া সে আপনি শিহরিয়া ওঠে। বহুকালের পুরনো একখানি আয়না। সেই আয়নায় আপনার চোখের প্রতিবিম্ব দেখিয়া তাহার নিজের ভয় হয়। ক্ষুদ্রায়তন চোখের মধ্যে পিঙ্গল 2টি তারা, দৃষ্টিতে ছুরির মতো একটা ঝকমকে ধার, জরা কুঞ্চিত মুখ, সনের মতো সাদা চুল, দন্তহীন মুখ। আপন প্রতিবিম্ব দেখিতে দেখিতে ঠোঁট 2টি তাহার থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে আয়নাখানি নামাইয়া রাখিয়া দিল। আয়নাখানির চারিদিকে কাঠের ঘেরটা একেবারে কালো হইয়া গিয়াছে, অথচ নূতন অবস্থায় কি সুন্দর লালচে রং আর কি পালিশই না ছিল। আর আয়নার কাঁচখানা ছিল রোদ চকচকে পুকুরের জলের মতো। কাঁচখানার ভিতর একখানা মুখ কি পরিষ্কারই না দেখা যাইত। ছোট কপালখানিকে ঘিরিয়া এক রাশ চুল, ঘন কালো নয়, একটু লালচে আভা ছিল চুলে। কপালের নিচেই টিকলো নাক। চোখ 2টি ছোটই ছিল, চোখের তারা 2টিও খয়রা রঙেরই ছিল। লোকেও সে চোখ দেখিয়া ভয় করিত, কিন্তু তাহার বড় ভালো লাগিত। ছোট চোখ 2টি আরও একটু ছোট করিয়া তাকাইলে মনে হইত আকাশের কোল পর্যন্ত এ চোখ দিয়া দেখা যায়। অকস্মাৎ সে শিহরিয়া উঠিল। নরুন দিয়া চেরা, ছুরির মতো চোখে, বিড়ালির মতো এই দৃষ্টিতে যাহাকে তাহার ভালো লাগে তাহার আর রক্ষা থাকে না। কোথা দিয়া যে কি হইয়া যায়, কেমন করিয়া যে হইয়া যায় সে বুঝিতে পারে না, তবে হইয়া যায়। প্রথম দিনের কথা তাহার মনে পড়িয়া যায়। বুড়া শিবতলার সম্মুখেই দুর্গাশায়রের বাধাঘাটের ভাঙা রানার উপর সে দাঁড়াইয়াছিল। জলের তলে তাহার ছবি উল্টা দিকে মাথা করিয়া দাঁড়াইয়া জলের ঢেউয়ে আঁকিয়া বাঁকিয়া লম্বা হইয়া যাইতেছিল। জল স্থির হইলে লম্বা ছবিটি অবিকল তাহার মতো 10-11 বৎসরের মেয়েটি হইয়া তাহারই দিকে চাহিয়া হাসিতেছিল। হঠাৎ বামুনবাড়ির হারু চৌধুরী আসিয়া তাহার চুলের মুঠি ধরিয়া টানিয়া শান বাঁধানো সিঁড়ির উপর তাহাকে আছাড় দিয়া ফেলিয়া দিয়াছিল। তাহার সে রূঢ় কণ্ঠস্বর সে এখনও শুনিতে পায়। হারামজাদি ডাইনি, তুমি আমার ছেলেকে নজর দিয়েছ? তোমার এত বড় বার! খুন করে ফেলবো হারামজাদিকে। হারু সরকারের সে ভয়ঙ্কর মূর্তি যেন স্পষ্ট চোখের উপর ভাসিতেছে। সে ভয়ে বিহ্বল হইয়া চিৎকার করিয়া কাঁদিয়াছিল। ও গো বাবু গো, তোমার 2টি পায়ে পড়ি গো। আম দিয়ে মুড়ি খেতে দেখে যদি তোর লোভই হয়েছিল তবে সে কথা বললি না কেন হারামজাদি? হ্যাঁ, লোভ তো তাহার হইয়াছিল, সত্যই হইয়াছিল। মুখের ভিতরটা তো জলে ভরিয়া পরিপূর্ণ হইয়াছিল। হারামজাদি, আমার ছেলে যে পেট বেদনায় ছটফট করছে। সে আজও অবাক হইয়া যায়, কেমন করিয়া এমন হইয়াছিল, কেমন করিয়া এমন হয়। কিন্তু এ যে সত্য তাহাতে তো আর সন্দেহ নাই। তাহার স্পষ্ট মনে পড়িতেছে সে হারু সরকারের বাড়ি গিয়া অঝোর ঝড়ে কাঁদিয়াছিল আর বারবার মনে মনে বলিয়াছিল, হে ঠাকুর, ভালো করে দাও, ওকে ভালো করে দাও। কতবার সে মনে মনে বলিয়াছিল, দৃষ্টি আমার ফিরাইয়া লইতেছি, এই লইলাম। আশ্চর্যের কথা, কিছুক্ষণ পরেই 2 বমি করিয়া ছেলেটি সুস্থ হইয়া ঘুমাইয়া পড়িয়াছিল।
সরকার বলিয়াছিল, ওকে একটা আম আর দুটি মুড়ি দাও দেখি। সরকার গিন্নি একটা ঝাঁটা তুলিয়াছিল, বলিয়াছিল, ছাই দেব হারামজাদির মুখে। মা বাপ মরা অনাথা মেয়ে বলে দয়া করি, যেদিন হারামজাদি আসে সেই দিনই আমি ওকে খেতে দিই, আর ও কিনা আমার ছেলেকে নজর দেয়। আবার দাঁড়িয়ে শুনছে, দেখো। ওর ওই চোখের দৃষ্টি দেখে বরাবর আমার সন্দেহ ছিল, কখনো আমি ওর সাক্ষাতে ছেলেপুলেকে খেতে দিইনি। আজ আমি খোকাকে খেতে দিয়ে ঘাটে গিয়েছি, আর ও কখন এসে একেবারে সামনে দাঁড়িয়েছে। সে কি দৃষ্টি ওর! লজ্জায় ভয়ে সে পলাইয়া গিয়াছিল। সেদিন রাত্রে সে গ্রামের মধ্যে কাহারও বাড়ির দাওয়ায় শুইতে পারে নাই। শুইয়াছিল গ্রামের প্রান্তে ওই বুড়া শিবতলায়। অঝোর ঝড়ে সে সমস্ত রাত্রি কাঁদিয়াছিল আর বলিয়াছিল, হে ঠাকুর, আমার দৃষ্টিকে ভালো করে দাও, না হয় আমাকে কানা করে দাও। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস মাটির মূর্তির মতো নিস্পন্দ বৃদ্ধার অবয়বের মধ্যে এতক্ষণে ক্ষীণ একটি চাঞ্চল্যের সঞ্চার করিল। ঠোঁট দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। পূর্বজন্মের পাপের যে খণ্ডন নাই, দেবতার দোষই বাকি, আর সাধ্যই বাকি। বেশ মনে আছে, গৃহস্থের বাড়িতে সে আর ঢুকিবে না ঠিক করিয়াছিল। বাহির দুয়ার হইতেই সে ভিক্ষা চাহিত। গলা দিয়া কথা যেন বাহির হইতে চাহিত না। কোনো মতে বহু কষ্টে বলিত, দুটি ভিক্ষে পাই মা, হরিই বল। কে রে, তুই বুঝি? খবরদার ঘরে ঢুকবি নে, খবরদার। না মা, ঘরে ঢুকবো না মা। কিন্তু পরক্ষণেই মনের মধ্যে কি যেন একটা কিলবিল করিয়া উঠিত, এখনও ওঠে। কি সুন্দর মাছ ভাজার গন্ধ! আহা, বেশ খুব বড় পাকা মাছের খানা বোধ হয়। এই এই, হারামজাদি বেহায়া, উঁকি মারছে দেখো, সাপের মতো। ছি ছি ছি, সত্যি তো, সে উঁকি মারিতেছে। রান্নাশালার সমস্ত আয়োজন তাহার নরুণ চেরা ক্ষুদ্র চোখের এক দৃষ্টিতে দেখা হইয়া গিয়াছে। মুখের ভিতর জিভের তলা হইতে ঝর্ণার মতো জল উঠিতেছে। বহু কালের গড়া জীর্ণ বিবর্ণ মাটির মূর্তি যেন কোথায় একটা নাড়া পাইয়া দুলিয়া উঠিল। ফাট ধরা শিথিল গ্রন্থি অঙ্গ প্রত্যঙ্গগুলি শৃঙ্খলাহীন অসম গতিতে চঞ্চল হইয়া পড়িল। অস্থিরভাবে বৃদ্ধা এবার নড়িয়া চড়িয়া বসিল। বাঁ হাতের শীর্ণ দীর্ঘ আঙুলগুলির নখাগ্র দাওয়ার মাটির উপর বিদ্ধ হইয়া গেল। কেন এমন হয়, কেমন করিয়া এমন হয়, সে কথা সারা জীবন ধরিয়াও যে বুঝিতে পারা গেল না। অস্থির চিন্তায় দিশাহারা চিত্তের নিকট সমস্ত পৃথিবী যেন হারাইয়া যায়। কিন্তু সে তার কি করিবে? কেহ বলিয়া দিতে পারে তার কি করিবে, কি করিতে পারে? প্রহৃত পশু যেমন মরিয়া হইয়া অকস্মাৎ আ আ গর্জন করিয়া উঠে, ঠিক তেমনি ই শব্দ করিয়া অকস্মাৎ বৃদ্ধা মাথা নাড়িয়া শনের মতো চুলগুলাকে বিশৃঙ্খল করিয়া তুলিয়া খাড়া সোজা হইয়া বসিল। ফোকলা মাড়ির উপর মাড়ি চাপিয়া ছাতি ফাটার মাঠের দিকে নরুণ চেরা চোখের চিলের মতো দৃষ্টি হানিয়া হাঁপাইতে আরম্ভ করিল। ছাতি ফাটার মাঠটা যেন ধোঁয়ায় ভরিয়া ঝাপসা হইয়া উঠিয়াছে। চৈত্র মাস, বেলা প্রথম প্রহর শেষ হইয়া গিয়াছে। মাঠ ভরা ধোঁয়ার মধ্যে ঝিকিমিকি ঝিলিমিলির মতো কি একটা যেন ছুটিয়া চলিয়াছে। একটা ফুৎকার যদি সে দেয়, তবে মাঠের ধুলোর রাশি উড়িয়া আকাশময় হইয়া যাইবে। ওই ধোঁয়ার মধ্যে জমাট সাদার মতো ওটা কি নড়িতেছে যেন? মানুষ? হ্যাঁ, মানুষই তো। মনের ভিতরটা তাহার কেমন করিয়া ওঠে। ফু দিয়া ধুলা উড়াইয়া দিবে মানুষটাকে উড়াইয়া। হি 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 করিয়া পাগলের মতো হাসিয়া একটা অবোধ নিষ্ঠুর কৌতুক তাহার মনে জাগিয়া উঠিতেছিল। দুহাতের মুঠি প্রাণপণ শক্তিতে শক্ত করিয়া সে আপনার উশৃঙ্খল মনকে শৃঙ্খলাবদ্ধ করিবার চেষ্টা করিল। না না না, ছাতি ফাটার মাঠে মানুষটা ধুলার গরমে শ্বাসরোধী ঘনত্বে মরিয়া যাইবে। না, ওদিকে আর সে চাহিবেই না।
তাহার চেয়ে বরং উঠানটায় আর একবার ঝাঁটা বুলাইয়া ছড়াইয়া পড়া পাতা ও কাঠকুটাগুলাকে সাজাইয়া রাখিলে কেমন হয়। বসিয়া বসিয়াই সে ভাঙিয়া পড়া দেহখানাকে টানিয়া উঠানে ঝাঁটা বুলাইতে শুরু করিল। জড়ো করা পাতাগুলো ফরফর করিয়া অকস্মাৎ সর্পিল ভঙ্গিতে ঘুরপাক খাইয়া উড়িতে আরম্ভ করিল। ঝাঁটার মুখে টানিয়া আনা ধুলার রাশি তাহার সহিত মিশিয়া বুড়িকেই যেন জড়াইয়া ধরিতেছিল। মুখে চোখে ধুলা মাখাইয়া তাহাকে বিব্রত করিয়া তুলিয়া দ্রুত আবর্তিত পাতাগুলা তাহাকে যেন সর্বাঙ্গে প্রহার করিতেছে। জরাগ্রস্ত রোমহীন আহতা মার্জারির মতো ক্রুদ্ধ মুখভঙ্গি করিয়া বৃদ্ধা আপনার হাতের ঝাঁটা গাছটা আস্ফালন করিয়া বলিয়া উঠিল, বেরো বেরো বেরো। বারবার সে ঝাঁটা দিয়া বাতাসের ওই আবর্তটাকে আঘাত করিতে চেষ্টা করিল। আবর্তটা মাঠের উপর দিয়া ঘুরপাক দিতে দিতে ছুটিয়া গেল। মাঠের ধুলা হু হু করিয়া উড়িয়া ধুলার একটা ঘুরন্ত স্তম্ভ হইয়া উঠিতেছে। শুধু কি একটা? এখানে ওখানে ছোট বড় কত ঘুরনপাক উঠিয়া পড়িয়াছে। মাঠটা যেন নাচিতেছে, একটা যেন হাজারটা হইয়া উঠিতেছে। একটা অদ্ভুত আনন্দে বৃদ্ধার মন শিশুর মতো অধীর হইয়া উঠিল। সহসা সে নুব্জ দেহে উঠিয়া দাঁড়াইয়া ঝাঁটাশুদ্ধ হাতটা প্রসারিত করিয়া সাধ্যমতো গতিতে ঘুরিতে আরম্ভ করিল। কিছুক্ষণের মধ্যেই সে টলিতে টলিতে বসিয়া পড়িল। পৃথিবীর এক মাথা উঁচু হইয়া তাহাকে যেন গড়াইয়া কোনো অতলের দিকে ফেলিয়া দিতে চাহিতেছে। উঠিয়া দাঁড়াইবার শক্তিও তাহার ছিল না। ছোট শিশুর মতো হামাগুড়ি দিয়া সে দাওয়ার দিকে অগ্রসর হইল। দারুণ তৃষ্ণায় গলা পর্যন্ত শুকাইয়া গিয়াছে। কে রইছ গো ঘরে? ওগো! জলে পচা নরম মরা ডালের মতো বৃদ্ধা বাঁকিয়া চুরিয়া দাওয়ার এক ধারে পড়িয়াছিল। মানুষের কণ্ঠস্বর শুনিয়া কোনো মতে মাথা তুলিয়া সে বলিল, কে? ধূলিধূসর দেহে শুষ্ক পাণ্ডুর মুখ একটি যুবতী মেয়ে বুকের ভিতর কোনো একটা বস্তু কাপড়ের আবরণে ঢাকিয়া বহু কষ্টে আঁকড়াইয়া ধরিয়া আছে। মেয়েটি বোধহয় ছাতি ফাটার মাঠ পার হইয়া আসিল। কণ্ঠস্বর অনুসরণ করিয়া বৃদ্ধাকে দেখিয়া মেয়েটি সভয়ে শিহরিয়া উঠিল। এক পা করিয়া পিছু হাঁটিতে হাঁটিতে বলিল, একটুকুন জল। মাটির উপর হাতের ভর দিয়া বৃদ্ধা এবার অতি কষ্টে উঠিয়া বসিল। মেয়েটির শুষ্ক পাণ্ডুর মুখের দিকে চাহিয়া বলিল, আহাহা বাছারে, আয় আয় বস। সভয়ে সন্তর্পণে দাওয়ার এক পাশে বসিয়া মেয়েটি বলিল, একটুকুন জল দাও গো। মমতায় বৃদ্ধার মন গলিয়া গেল। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া বড় একটা ঘটি পূর্ণ করিয়া জল ঢালিয়া এক টুকরা পাটালির সন্ধানে হাঁড়িতে হাত পুরিয়া বলিল, আহা মা, এই রোদে ওই রাক্ষসী মাঠে কি বলে বের হলি তুই? বাহিরে বসিয়া মেয়েটি তখনও হাঁপাইতেছিল। কম্পিত শুষ্ক কণ্ঠে সে বলিল, আমার মায়ের বড় অসুখ মা। বেরিয়েছিলাম রাত থাকতে। মাঠের মাথায় এসে আমার পথ ভুল হয়ে গেল। মাঠের ধারে ধারে আমার পথ, কিন্তু এসে পড়লাম একেবারে মধ্যিখানে। জলের ঘটি ও পাটালির টুকরাটি নামাইয়া দিয়া বৃদ্ধা শিহরিয়া উঠিল। মেয়েটির পাশে একটি শিশু। গরম জলে সিদ্ধ শাকের মতো শিশুটি ঘর্মাক্ত দেহে নেতাইয়া পড়িয়াছে। বৃদ্ধা ব্যস্ত হইয়া বলিল, দে দে বাছা, ছেলেটার চোখে মুখে জল দে। মেয়েটি ছেলের মুখে চোখে জল দিয়া আঁচল ভিজাইয়া সর্বাঙ্গ মুছিয়া দিল। বৃদ্ধা দূরে বসিয়া ছেলেটির দিকে তাকাইয়া রহিল। স্বাস্থ্যবতী যুবতী মায়ের প্রথম সন্তান বোধ হয়। হৃষ্টপুষ্ট নধর দেহ, কচি লাউ ডগার মতো নরম সরস, দন্তহীন মুখে কম্পিত জিহবার তলে ফোয়ারাটা যেন খুলিয়া গেল। নরম গরম লালায় মুখটা ভরিয়া উঠিতেছে। ছেলেটা কি ভীষণ ঘামিতেছে। দেহের সমস্ত জলই কি বাহির হইয়া যাইতেছে। চোখ দুটা লাল হইয়া উঠিয়াছে। তবে কি
কিন্তু সে তাহার কি করিবে? কেন তাহার সামনে আসিল? কেন আসিল? ওই কোমল নধর দেহ শিশু ময়দার মতো ঠাসিয়া চটকাইয়া তাহার শুষ্ক কঙ্কাল বুকে চাপিয়া নিংড়াইয়া জীর্ণ জর্জর ত্বকের উপর একটা রোমাঞ্চিত শিহরণ ক্ষণে ক্ষণে বহিয়া যাইতেছে। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। ঘামে ছেলেটার দেহের সমস্ত রস নিংড়াইয়া বাহির হইয়া আসিতেছে। মুখের লালার মধ্যে স্পষ্ট তাহার রসাস্বাদ। যাহ! নিতান্ত অসহায়ের মতো আত্মস্বরে সে বলিয়া উঠিল, খেয়ে ফেললাম, ছেলেটাকে খেয়ে ফেললাম রে, পালা পালা, তুই ছেলে নিয়ে পালা বলছি। শিশুটির মা ওই যুবতী মেয়েটি দুই হাতে ঘটি তুলিয়া ঢক ঢক করিয়া জল খাইতেছিল। তার হাত হইতে ঘটিটা খসিয়া পড়িয়া গেল। সে আতঙ্কিত বিবর্ণ মুখে বৃদ্ধার বিস্ফারিত দুটি ক্ষুদ্র চোখের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এটা তবে রামনগর? তুমিই সেই? সে ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া ছেলেটিকে ছোঁ মারিয়া কুড়াইয়া লইয়া যেন পক্ষিণীর মতো ছুটিয়া পলাইয়া গেল। কিন্তু সে কি করিবে? আপনার বুকখানাকে তাহার নিজের জীর্ণ আঙুলের নখ দিয়া চিরিয়া ওই লোকটাকে বাহির করিয়া দিতে ইচ্ছা করে। জীবটাকে কাটিয়া ফেলিতে পারিলে সে পরিত্রাণ পায়। ছি ছি ছি! কাল সে গ্রামের পথে বাহির হইবে কোন মুখে? লোকে কেহ কিছু বলিতে সাহস করিবে না, সে তাহা জানে। কিন্তু তাহাদের মুখে চোখে যে কথা ফুটিয়া উঠিবে তাহা সে চোখে দেখিবে কি করিয়া? ছেলেমেয়েরা এমনি তাহাকে দেখিলে পলাইয়া যায়, কেহ কেহ কাঁদিয়া ওঠে। আজিকার ঘটনার পর তাহারা বোধহয় আতঙ্কে জ্ঞান হারাইয়া পড়িয়া যাইবে। ছি ছি ছি! এই লজ্জায় একদা সে গভীর রাত্রে আপনার গ্রাম ছাড়িয়া পলাইয়াছিল। সেদিনের কথা স্পষ্ট মনে আছে। তখন সে তো অনেকটা ডাগর হইয়াছে। তাহারই বয়সী তাহাদেরই স্বজাতিয়া সাবিত্রীর পূর্বদিন রাত্রে খোকা হইয়াছে। সকালেই সে দেখিতে গিয়াছিল। সাবিত্রী তখন ছেলেটিকে লইয়া বাহিরের রৌদ্রে আসিয়া বসিয়া গায়ে রোদ লইতেছিল। ছেলেটি শুইয়াছিল কাঁথার উপর। কালো চকচকে কি সুন্দর ছেলেটি! ঠিক এমনিভাবেই, ঠিক আজিকার মতোই সেদিনও তাহার মনে হইয়াছিল ছেলেটিকে লইয়া আপনার বুকে চাপিয়া নরম ময়দার তালের মতো ঠাসিয়া ঠোঁটে ঠোঁট দিয়া চুমায় চুমায় চুষিয়া তাহাকে খাইয়া ফেলে। তখন সে বুঝিতে পারিত না, মনে হইত বুঝি কোলে লইয়া আদর করিবার স্বাদ। সাবিত্রীর শাশুড়ি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া সাবিত্রীকে তিরস্কার করিয়াছিল। বলি, ওলো আক্কেল খাগি হারামজাদি, খুব যে ভাবি সাবির সঙ্গে মশকরা জুড়েছিস। আমার বাছার যদি কিছু হয় তবে তোকে বুঝবো আমি। হ্যাঁ। তারপর বাহিরের দিকে আঙুল বাড়াইয়া তাহাকে বলিয়াছিল, বেরো বলছি, বেরো, হারামজাদির চোখ দেখো দেখি। সাবিত্রী ছেলেটিকে তাড়াতাড়ি বুকে ঢাকিয়া দুর্বল শরীরে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে ঘরের মধ্যে পলাইয়া গিয়াছিল। মর্মান্তিক দুঃখে আহত হইয়া সে চলিয়া আসিয়াছিল। বারবার সে মনে মনে বলিয়াছিল, ছি ছি, তাই নাকি সে পারে? হইলেই বা ডাইনি, কিন্তু তাই বলিয়া কি সে সাবিত্রীর ছেলের অনিষ্ট করিতে পারে? ছি ছি! ভগবানকে ডাকিয়া সে বলিয়াছিল, তুমি ইহার বিচার করিবে। 100 বৎসর পরমায়ু দিও তুমি সাবিত্রীর খোকাকে। দয়া করিয়া প্রমাণ করিয়া দিও সাবিত্রীর খোকাকে আমি কত ভালোবাসি। কিন্তু অপরাহ্ন বেলা হইতে না হইতেই তাহার অত্যুগ্র বিস্ময়ী দৃষ্টিক্ষুধার কলঙ্ক অতি নিষ্ঠুরভাবে সত্য বলিয়া প্রমাণিত হইয়া গিয়াছিল। সাবিত্রীর ছেলেটি নাকি ধনুকের মতো বাঁকিয়া গিয়াছে, আর এমনভাবে কাতরাইতেছে যে ঠিক যেন কেহ তাহার রক্ত চুষিয়া লইতেছে। লজ্জায় সে পলাইয়া গিয়া গ্রামের শ্মশানের জঙ্গলের মধ্যে সন্তর্পণে আত্মগোপন করিয়া বসিয়াছিল। বারবার মুখের থুথু মাটিতে ফেলিয়া দেখিতে চাহিয়াছিল কোথায় রক্ত। গলায় আঙুল দিয়া বমি করিয়াও দেখিতে চাহিয়াছিল, বুঝিতে চাহিয়াছিল। প্রথম বার দুয়েক বুঝিতে পারে নাই, কিন্তু তাহার পরই কুটি কুটি রক্তের ছিটা। শেষকালে একেবারে খানিকটা তাজা রক্ত উঠিয়া আসিয়াছিল।
সেই দিন সে নিঃশব্দে বুঝিতে পারিয়াছে আপনার অপার নিষ্ঠুর শক্তির কথা। শুনলে ডাইনি গল্পটির প্রথম পর্ব। কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর সবাই খুব ভালো থেকো।